স্টার্ট। আজকে আলোচনা করব আমরা সফল হওয়ার জন্য কি কি টুলস লাগবে, তারপরে সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য কী এবং সেলস নিয়ে কথা বলবো। এই তিনটে বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা আলোচনা করতে চেয়েছিলাম সফল ও ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য। সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নাই, তেমন হার্ডওয়্যারের দিক থেকে কোনো পার্থক্য নাই। যন্ত্রপাতি, একজন সফল ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তির যে কটা ব্রেন মগজ, একজন যে ব্যর্থ লুজার তারও কিন্তু ওই কয়টাই মগজ, রাইট কিনা? একজন প্রতিষ্ঠিত ধনী ব্যক্তির যে কয়টা হাত পা, একজন গরিব যে ব্যর্থ একদম অর্থনৈতিকভাবে অথর্ব তারও কিন্তু ওই কয়টাই হাত পা। ধনী ব্যক্তির দুইটা হার্ট না, কিন্তু একটাই হার্ট। গরিবের যে কয়টা হার্ট, ধনীরও কিন্তু ওই কয়টাই হার্ট। কথা কি ক্লিয়ার? তাহলে সফল এবং ব্যর্থ আমরা ধনী গরিব যেটা চিন্তা করি, ধনী তো আর এমনি এমনি ধনী হয় না, সে কর্ম করে করে তো ধনী হয়েছে, তার মানে সে সফল হয়েছে, তাই রাইট কিনা? আর যে ব্যর্থ সে কিন্তু সফল মানে কি অর্থ সম্পদ অর্জন করতে পারে না, উল্টা বাপের সম্পদ বেছে বেছে খেয়ে শেষ করছে আরও। এরকম আছে, আমাদের গ্রামেও আছে এরকম, রাইট কিনা? তাহলে আসেন এই সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে আমরা এখন পার্থক্যগুলো দেখব। তাহলে সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, হার্ডওয়্যারের দিক থেকে সব একই। কিডনি যে কটা, ভাল্ব যে কটা, হার্ট যে কটা, ফুসফুস যে কটা, সফল ব্যক্তি ব্যর্থ ব্যক্তির একই রকম থাকে। শুধু একটা জায়গায় পার্থক্য থাকে, সেই পার্থক্যের জায়গাটা হচ্ছে বড় করে লিখতেছি, চিন্তা। পার্থক্য কোথায়? চিন্তা বা ভাবনা, চিন্তা ভাবনা, তার চিন্তা চেতনা। কি ক্লিয়ার? তাহলে যে সফল সে চিন্তা করে আমি সফল হব, সে তার মধ্যে কি একটা জিনিস কাজ করে, সেটা কি আমি সফল হব। আর যে ব্যর্থ সে বলে আমি কি সফল হতে পারবো। এই যে আমি কি সফল হতে পারবো, নিজেকে নিজে প্রশ্ন করে, নিজের মনকে নিজে প্রশ্ন করে, এই প্রশ্নটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে শয়তান বলে, মনের মধ্যে তো শয়তান ঘোরে, বলে কি মাথা খারাপ, এতই সস্তা, কোনো দিনও তুই পারবো না। তাহলে আর চেষ্টা করে লাভ কি? সে কি করে? হাল ছেড়ে দেয়। তা সফল ব্যর্থ ব্যক্তির মধ্যে আরেকটা জিনিস থাকে, সফল ব্যক্তির যেটা থাকে সেটা হচ্ছে সফল ব্যক্তি যে কোনো কাজে, কোনো একটা কাজে কি করে, কোনো একটা কাজে সে সময় দেয়। কি দেয়? সে দেয় সময়, সে দেয় শ্রম, সে মেধা খরচ করে এবং তার কি থাকে? ইয়েস, তার ধৈর্য থাকে। কিন্তু ব্যর্থ ব্যক্তির সে সময় দেয়, শ্রম দেয়, মেধাও খরচ করে। কি খরচ করে? মেধাও খরচ করে, কিন্তু সে ধৈর্য দেয়, ধৈর্য হারিয়ে ফেলে, অল্পতে কাজটা ছেড়ে দেয়। সে কি করে? অল্পতে কাজটা ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়। সফল ব্যক্তি সফলতা না আসা পর্যন্ত সে হাল ছাড়ে না, সে ধৈর্য ধরে কাজটি চালিয়ে যায়। আর ব্যর্থ ব্যক্তি হাল ছেড়ে দেয়। আমার সময় যখন আমি এই কাজটি শুরু করি, তখন আমার সাথে অনেক মানুষ যাত্রা শুরু করেছিল, একসাথে যাত্রা শুরু করেছিলাম। এই মাঝপথে আমি এত দূর পর্যন্ত আসার এই মাঝপথে অনেকেই বলছে অসম্ভব, এটা করা যায় না, এটা ভালো না, এই মনে করে তারা কাজটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, কাজটা ছেড়ে দিয়ে যদি সে রাজার হালে থাকতো তাহলে কথা ছিল। কাজটা ছেড়ে দিয়ে তাকে অন্য কোথাও যে কাজ খুঁজতে হয়েছে কিনা, অন্য কোথাও যে আবার কিন্তু ঠিকই তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, অনেক সময় দিচ্ছে, অনেক শ্রম দিচ্ছে, অনেক মেধা খরচ করতেছে, সেখানেও কিন্তু ধৈর্য ধারণ করে তাকে থাকতে হচ্ছে, রাইট কিনা? কিন্তু সেই ধৈর্যটা যদি এখানে ধারণ করতো, সময় শ্রম তো এখানেও দিতে হবে, সময় শ্রম মেধা এখানেও দিতে হবে, যেখানে যাবে সেখানে দিবে, রাইট কিনা? তাহলে এখানে সময় শ্রম দিচ্ছিল, অন্য কোথাও যে ওখানেও সময় শ্রম দিচ্ছে, মেধা খরচ করতেছে। এখন এখানে ধৈর্য না থাকার কারণে কি করছে? হাল ছেড়ে দিয়ে অন্য জায়গাতে কাজ করতেছে। তাতে লাভ কী হয়েছে? অন্য জায়গাতে যে ঠিকই কিন্তু আবার তাকে কাজ করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, শ্রম দিতে হচ্ছে। কিন্তু এই জায়গাতে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত যে সময় দিল, শ্রম দিল, এতে তার অভিজ্ঞতা হয়েছিল না? অভিজ্ঞতার দাম আছে কি নাই? অভিজ্ঞতার দাম সব সময় আছে, রাইট অর রং? সব সময় কিসের দাম আছে? সব সময় অভিজ্ঞতার দাম রয়েছে, রাইট কিনা? কিন্তু সে কি করলো? হাল ছেড়ে দিল। হাল ছেড়ে দিল, তাহলে এখানকার অভিজ্ঞতা সে আর কাজে লাগাতে পারলো না, অন্য সেক্টরে চলে গেল। যে কি হলো, যে দুর্গতি সেটা শোনেন। এখন একসাথে কাজ শুরু করছিলাম, আমার আপলাইন, আমার এক ধাপ ওপরে, সে কি করলো? অন্য জায়গায় একটা প্রলোভন পাইল। প্রলোভন পেয়ে
সে কী করলো, অন্য জায়গায় চলে গেল বেশি লোভে। হ্যাঁ, এখানে তখন নতুন, আমরা নতুন, অত ভালো সুবিধা করতে পারছিলাম না। সে লোভে পড়ে কী করলো, অন্য কোম্পানিতে গেল। যে দেখলো এখানেও এসে পরিশ্রম করা লাগতেছে, ওখানেও যে সেই শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, মেধা খরচ করতেছে। কিছুদিন ওখান থেকে ভালো করতে পারলো না, আরেক জায়গা থেকে অফার আসছে আরেকটু ভালো, ওখানে আবার চলে গেল এটা বাদ দিয়ে। যখন ওটা বাদ দিয়ে আবার আরেক জায়গায় চলে গেল, ওখানে যে দেখলো আগের চাইতে এটা আরও খারাপ, তখন এটাও ছেড়ে দিল, দিয়ে এবার ক্লিনিকের চাকরি করতেছে। ক্লিনিকের কি করে, রুগী খোঁজে, রুগী ধরে। ক্লিনিকের মার্কেটিং ম্যানেজার, মানে গ্রামে গ্রামে যে পল্লিসি ফার্মেসির দোকানগুলো আছে ওদেরকে যে ধরছে যে তোমরা আমাদের ক্লিনিকে রুগী দিলে এত % কমিশন পাবা, রুগী দিলে কমিশন পায়, ও আবার ওদের উপর কমিশন খায়। এইভাবে চলতেছে। গড়ে ইনকাম কত? গড়ে ইনকাম আসে সর্বসাকল্যে 15 থেকে 16,000 টাকা সর্বোচ্চ ইনকাম করে। এইভাবে ইনকাম করে দিন চলতেছে, তাও অন্যের অধীনে চাকরি করতে হচ্ছে, সময় বিক্রি করতেছে। এখন যে ঠিকই ধৈর্য ধারণ করে থাকা লাগতেছে, যা বলে তাহাই করতে হয়, রাইট কিনা? তাহলে একই সাথে কাজ শুরু করেছিলাম, বরং আমার আগে শুরু করছিল, একটু হলো আগে শুরু করেছিল আমার আপলাইন। আমার এক ধাপ উপরে ছিল, এক লেভেল উপরে। সেই লোক কাজ ছেড়ে দিল, আমাকে বললো তুমি আসো। আমি বললাম যে আই এম নট প্রস্টিটিউট, ডাইরেক্ট বলছি। আজকে এই কোম্পানি ভালো, কালকে ওই কোম্পানি ভালো, আরেকদিন বলো আরেক কোম্পানি ভালো। মানুষ বলবে এতে মানুষই না, ঠিক না ভাই? ঠিক। আমি এটা করতে পারবো না। আমার কাছে TNC ভালো কিনা এটা ভালো মন্দ বুঝেই তারপরে সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি, তাহলে এটা শেষ দেখে ছাড়বো। এখান থেকে কি মানুষ সফল হয়েছে? আমি যখন কাজটা শুরু করেছিলাম তখন আমি দেখেছিলাম যে এই জায়গা থেকে কেউ সফল হয়েছে কিনা এটা আগে দেখছি। কোম্পানির স্থায়িত্ব ঠিক আছে কিনা এটা দেখছি, কোম্পানির শাখা প্রশাখা ঠিক আছে কিনা দেখছি, স্থায়িত্ব ঠিক আছে কিনা দেখছি, কোম্পানি ঠিক আছে, কোম্পানির প্রোডাক্ট কেমন সেটা ঠিক আছে, কোম্পানির সিস্টেম কেমন সেটা ঠিক আছে, কোম্পানি ঠিক আছে। তাহলে এখন কি করতে হবে? এখন আমাকে ঠিক করতে হবে। আমাকে কি করতে হবে? আমাকে ঠিক করতে হবে। তাহলে এখানে সফল হয়েছে কিনা কেউ এটা আগে খোঁজ নেই। খোঁজ নিয়ে দেখি হ্যাঁ বাংলাদেশ থেকেও সফল হয়েছে। এখানে বলে বিদেশ যায় কিনা, দেখি তো বাংলাদেশ থেকে কেউ বিদেশ গেছে কিনা। গোপনে গোপনে এগুলো খোঁজ নিয়েছি, দেখি হ্যাঁ অজস্র মানুষ বিদেশে গেছে। গাড়ির ফান্ডের কথা বলে, গাড়ির ফান্ড কেউ পাইছে কিনা। হেড অফিসে যায় চুপি চুপে খোঁজ নেই, ভাই গাড়ির ফান্ড কে কে পাইছে? ওই যে দেখতেছে না ঘুরঘুর করে যাচ্ছে, ওই যে ওই লোকের ওই গাড়িটা, ওটা কি TNC টাকা দেয়? হ্যাঁ TNC টাকা দেয়। ও আচ্ছা, এরকম কতজন পাইছে? মেলা। আচ্ছা তাহলে পাওয়া যায়। তাই ভিলা ফান্ড কেউ পাইছে কিনা, ভিলা ফান্ড কেউ পাইছে কিনা দেখি দেখি তো। খোঁজ নিয়ে দেখি যে হ্যাঁ পাইছে। কালো কুচকুচিয়া, চেহারা ভুটিয়া কালো, খিরি কালো কুচকুচা কামরুজ্জামান। হ্যাঁ এইরকম একজন লোক যদি পেয়ে থাকে, আমি তো তার মতো অত কালো না, একটু হলেও তো তার সাথে ফর্সা আছি। তাহলে তার চেহারা অন্ধকার ঘরে ছেড়ে দিলে দাঁত বের করলে দাঁত দেখা দেবে, আর বাকিটা অন্ধকারের সাথে মিশে যাবে। এই লোক যদি এখান থেকে সফল হতে পারে, ভিলা ফান্ড পেয়ে থাকে, তাহলে আমি শরীফুল ইসলাম তুহিন কেন নয়? ডিসিশন নিয়ে ফেললাম। সফল হয়। আমরা জান্নাত জাহান্নাম দেখছি? নামাজ পড়েন কেন? রোজা রাখেন কেন? অদৃশ্যকে বিশ্বাস করেন, রাইট কিনা? এবং কোরআনের মধ্যে বলা হয়েছে এই কোরআনখানি আমি তাদের জন্য নাজিল করিয়েছি যারা অদৃশ্যকে বিশ্বাস করে। তার মানে ইমান আগে, অদৃশ্যকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস আগে, সবার আগে কি? তাহলে না দেখে আপনি বিশ্বাস করে নামাজ রোজা করতেছেন, হজ করতেছেন, জাকাত প্রদান করতেছেন, রাইট কিনা? আর এখানে তো দেখা দৃশ্যমান। বিদেশ যাওয়া যায়, কয় এখানে 6 স্টার র্যাঙ্ক হয়, দেখি তো, খোঁজ খবর নেই। আগেই 6 স্টার র্যাঙ্কের জন্য সময় দিব, শ্রম দিব, দেখি তো। কারণ চুন খেয়ে মুখ পুড়ে দই দেখে কি লাগে? বাংলাদেশের এমন কোনো বাড়ি নাই যে চুন লাগাই দিয়ে যায়নি। ডেস্টিনি, রাইট কিনা? তো ভয় তো আছেই। চুন খেয়ে মুখ পুড়ে এখন দই দেখে কি লাগে? ভয় লাগে। তাহলে দই না চুন আগে যাচাই করি। তো জয়েন তো করে ফেললাম, কাজ করব, কোম্পানি ঠিক আছে কিনা এগুলো যাচাই বাছাই 6 মাস ধরে করছি, কাজ কাম বা এগুলো যাচাই বাছাই করতেছি। এইবার মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধলো। গাড়ি ফান্ড পায়, ভিলা ফান্ড পায়, সন্দেহ বাসা বাঁধলো। খোঁজ নেওয়া শুরু করলাম, দেখলাম হ্যাঁ পাওয়া যায়। দেখলাম এই রকম কালো কুচকুচে লোক যদি পায়, আমি কেন নয়? তাহলে এইবার বললাম এইবার শেষ দেখে ছাড়বো, সিদ্ধান্ত নিয়ে ফেললাম। অনেক মানুষ এসে অনেক ধরনের প্রলোভন দেয়,
এর চেয়ে ভালো জায়গা আছে, ভালো কিছু আছে, এর চেয়ে ভালো জায়গা বাংলাদেশে একটাও নাই। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি টিএনসির চাইতে ভালো কোম্পানি একটিও নাই, বৈধতাই নাই তাদের, ব্যবসা তো পরে। 21টা যে ধারা আছে বাংলাদেশে বৈধভাবে ব্যবসা করার জন্য, 21টার মধ্যে থাকা যাবে না। 21টা কাজের যে কোনো একটা কাজ করলে সে নিষিদ্ধ হবে। তার মধ্যে একটি হচ্ছে অবৈধ বা চোরা পথে যদি কোনো পণ্য আমদানি করা হয় সরকারের কর ফাঁকি দিয়ে, তাহলে তারা অবৈধ বলে ঘোষিত হবে এবং তারা এই দেশে ব্যবসা করতে পারবে না। যতগুলো কোম্পানি আছে বেশিরভাগ কোম্পানি দেখবেন কোনো না কোনো ফাঁক ফোকরে তাদের সমস্যা আছে, ঘাপলা রয়েছে। আর টিএনসি সবগুলোর শর্ত পূরণ করে আদালতের রায় নিয়ে ব্যবসা করেন। আদালতে তাকে দেখাইতে হয়েছে কোম্পানিকে যে আমরা বৈধ। কেন বৈধ? আপনারা যে বিধিনিষেধ দিয়েছেন 21টা, আমরা 21টার মধ্যে পড়ি না। এটা তো মুখে বললে হবে না, এটা যথার্থ কাগজপত্রের প্রমাণ থাকতে হবে, দলিল থাকতে হবে, রাইট কিনা? প্রত্যেকটা কাগজপত্র ভেরিফাই করে প্রমাণ করে সেই কাগজপত্র আদালতে জমা দেওয়ার পরে তারপরে আদালত বাংলাদেশে ব্যবসা করার বৈধতা দিয়েছে। কথা কি বুঝছেন? যখন ডেস্টিনি বন্ধ হয় তখন টিএনসিও কিন্তু বন্ধ হয়েছিল। বন্ধ হয়েছিল মানে বন্ধ করে রাখা হয়েছিল 3 দিন। তোমরাও বন্ধ হও। তখন আবার আমার কোম্পানি আদালতে মামলা করছে, আমরা কেন বৈধ নয়, আমরা কেন বৈধ নয়। আদালতে তখন মামলা করা হয়েছে সরকারের বিরুদ্ধে এবং এই রায়ে, এই মামলায় আমরা যথাযথ সাক্ষী প্রমাণের ভিত্তিতে, যথাযথ তথ্যপাত্য প্রমাণের জমা দেওয়ার ভিত্তিতে এবং সেটা প্রমাণিত হওয়ার কারণে আমরা এই দেশে বৈধতার সাথে ব্যবসা করতে পারতেছি। এই জন্য বলি জাত চিনতে হবে। কি চিনতে হবে? জাত চিনতে হবে। ক্লিয়ার স্যার? আমার সোল বলেন না, ভিডিও করেন, সবার একটা ভিডিও করেন, ঘুরঘুর করে ঘুরে নেন। তাহলে জাত চিনতে হবে, রাইট অর রং? তাহলে জাত চিনেছি, ইয়েস। টিএনসি চিনেছি, এই জন্য আমরা টিএনসিকে মূল্যায়ন করি, রাইট কিনা? টিএনসিকে না চিনলে আমরা টিএনসিকে মূল্যায়ন করতে পারতাম না। আমরা আসল জাত চিনতে পারছি। সোমালিয়ার বিড়ালকে চিনতে পেরেছিল আমেরিকার বিড়াল যে আসলে জাতটা কি, বিড়াল না চিতাবাঘ। সঠিক জাত চিনছিল, এই জন্য কি হয়েছিল? এই জন্য স্টেজ থেকে পালাইছিল, রাইট কিনা? তাহলে আমরা আমাদের জাত চিনতে পারছি কি পারি নাই? আমরা আমাদের জাত চিনতে পেরেছি, এই জন্য আমাদের আর প্রবলেম হয় না, কোম্পানিকে নিয়ে কোনো সন্দেহ হয় না, রাইট কি না? তাহলে এখন যেটা করতে হবে, কোম্পানি ঠিক আছে, কোম্পানি বেস্ট, প্রোডাক্ট বেস্ট, সিস্টেম বেস্ট, বাট আমাকে বেস্ট হইতে হবে। আমি যদি বেস্ট না হইতে পারি তাহলে এখানে আমি বিজনেস করতে পারবো না। আপনি দামি শোরুম দিয়েছেন কিন্তু লুঙ্গি পরে দোকানে বসেন, শোরুমে বসেন, কাস্টমারকে লুঙ্গি পরে সার্ভিস দিলে হবে? ডায়মন্ডের দোকানে যেয়ে দেখেন সবাই একদম ব্লেজার টেলেজার পরে, গরমের সময় কিন্তু ব্লেজার টেলেজার পরে আসে, কারণ কি? এসি চলতেছে তাই, রাইট কি না? ডায়মন্ডের দোকানে গেলে ওখানে প্রত্যেকজন সার্ভিস দিচ্ছে একটা ব্লেজার পরে, টাই টুই পরে, ওখানে লুঙ্গি পরে দিলে হবে সার্ভিস? তাহলে দোকান ডায়মন্ডের, আপনাকে ডায়মন্ড মার্কা গেট আপ সেট আপও থাকতে হবে, রাইট কি না? তাহলে কোম্পানি বেস্ট, প্রোডাক্ট বেস্ট, সিস্টেম বেস্ট, বাট আই এম নট বেস্ট, এই জন্যই ব্যবসা হয় না, এই জন্য কাজ হয় না, এই জন্যই কাজ হয় না। কাজ করতে হলে আমাকে বেস্ট হইতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে বেস্ট হওয়ার আগে নিজের আগে ভিতরের কি ঈমান ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ঈমান ঠিক করতে হবে। সফল হইতে গেলে আপনার মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার কোম্পানির প্রতি বিলিফ থাকতে হবে, কোম্পানির প্রতি বিশ্বাস থাকতে হবে। আমি কোন কোম্পানির সাথে আছি, কোম্পানি ঠিক আছে কি না। কোম্পানির প্রতি যদি বিশ্বাস থাকে, এবার কোম্পানি যে সিস্টেম ডেভেলপ করেছে সেই সিস্টেম ঠিক আছে কিনা এর প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। কোনো সন্দেহ 0.001% সন্দেহ থাকলে আপনি এই সিস্টেমে টিকে থাকতে পারবেন না। কথা কি ক্লিয়ার? এবং প্রোডাক্ট সম্পর্কে ঠিক আছে কিনা, প্রোডাক্ট ঠিক আছে কিনা এই সম্পর্কে আপনার ঈমান মজবুত করতে হবে। তো টিএনসি সব কিছু প্রমাণিত, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, সব কিছু প্রমাণিত। তাহলে এখানে আমার কোম্পানি নিয়ে কোনো ঝামেলা নাই, প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা নাই, সিস্টেম নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে এখন এখানে আমাকে সফল হইতে গেলে আমার নিজেকে ঠিক করতে হবে আগে।
কাকে ঠিক করতে হবে? আগে নিজেকে ঠিক করতে হবে। ইজ ইট ক্লিয়ার? তা নিজেকে ঠিক করতে হবে। তা নিজেকে ঠিক করতে হলে আমরা তো সবাই সফল হতেই চাই, নাকি ব্যর্থ হতে এখানে এসেছি? আমরা সবাই সফল হওয়ার জন্য এখানে আসছি, কেউ ব্যর্থ হওয়ার জন্য এই জায়গাতে আসি নাই। ইয়েস অর নো? যেহেতু আমরা সফল হওয়ার জন্য আসছি, তাহলে আমাকে আপনাকে সফলতার ফর্মুলা শিখতে হবে। সফলতার ফর্মুলা আছে, সফলতার টুলস আছে। সফলতার কি আছে? টুলস আছে, ফর্মুলা রয়েছে। সে টুলস ফর্মুলাগুলো কি কি, এগুলো না আমাদেরকে জানতে হবে। কি ক্লিয়ার? শুধু সফলতা অর্জন, সফলতা হচ্ছে সফলতা চাই, সফলতা চাই, সফলতা চাই বলে তসবিহ তেলাওয়াত করলে সফল হওয়া যাবে না। সফল হওয়ার জন্য যে টুলস দরকার, সেই টুলস ঠিক রাখতে হবে। কথাই ক্লিয়ার? সফল হওয়ার জন্য যে ঈমান দরকার, সেই ঈমানকে মজবুত করতে হবে। তাহলে আমরা কোম্পানি সম্পর্কে ঈমান ঠিক আছে? প্রোডাক্ট সম্পর্কে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সিস্টেম যে নিয়ে আসছে কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সিস্টেম, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এবার এখন আমাকে তাহলে ঠিক করতে হবে, আমার ব্যক্তিগত টুলস ঠিক করতে হবে। ব্যক্তিগত টুলস হচ্ছে আমার ঈমান। আমি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই, নিজেকে প্রশ্ন করতে হবে। নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান। যদি সফল হতে চান, সত্যিকার অর্থেই সফল হতে চান কিনা। মুখে বলবেন একটা, অন্তরে আরেকটা। মুখে বলবেন ইয়েস স্যার হতে চাই, আর মনে মনে বলবেন আমি কি হতে পারবো? তাহলে শেষ। দুধ যেমন লোটা যায়, কাজ হয় না, তাহলে আপনার এখানেও কিন্তু তাই হবে, কারণ আপনি তেঁতুল ঢেলে দিচ্ছেন। সফলতার দুধে তেঁতুল ঢেলে দিচ্ছেন। কেমনে ফিরনি হবে, পায়েস কেমনে হবে? দুধ যে লোটা ফেলাইছেন, নষ্ট করে ফেলছেন। আগেই যে তেঁতুলের টক, লেবুর টক দিয়ে ফেলছেন। সফল হতে চান? ইয়েস স্যার, আর মনে মনে বলতেছেন আমি কি পারবো? মিউ। উপরে উপরে সিংহের গর্জন, ভিতরে ভিতরে মিউ। বিড়ালের ডাক দিলে ভিতরে চলবে? উপরে সিংহের গর্জন দিলে ভিতরে আরো ডবল সিংহ রাখতে হবে। রাইট কিনা? আপনাকে ডবল সিংহের গর্জন দিতে হবে ভিতর থেকে, যে ইয়েস আমি সফল হতে চাই এবং সফল হবই ইনশাআল্লাহ। আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমার শ্রেষ্ঠত্ব আমি দেখাবো। যে কর্ম করব সেটা শেষ দেখে ছাড়বো। রাইট কিনা? টিএনসিতে আসছি, শেষ দেখে ছাড়বো। টিএনসি শেষ কোথায় আছে? কারো একটু সময় বেশি লাগবে, কারো একটু সময় কম লাগবে, কিন্তু আমাদের কাছে ফর্মুলা আছে। ফর্মুলা অনুযায়ী কাজ করলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি সফলতা ছিনিয়ে নিয়ে আসতে পারবেন। তার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, ব্যর্থ ব্যক্তি যেটা দেয় আপনিও সেটা দিবেন, কিন্তু আপনাকে বাড়তি একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই যে জিনিসটারই বেশি অভাব। এই জিনিসটার বেশি অভাব। তাহলে সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য বুঝছেন? সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে আরেকটা জিনিস আছে। ব্যর্থ ব্যক্তি ব্যর্থ হওয়ার জন্য যা যা করতে ইচ্ছা করে তাই করে। ও কাজ করা বাদ দিয়ে অন্য যা যা করতে ইচ্ছা করে তাই করে। অর্থাৎ আমরা এখানে আসছি কোনো একটা কাজে সফল হওয়ার জন্য। রাইট কিনা? এখন এই কাজ সম্পাদন করার জন্য দুই শ্রেণীর লোক আছে, একটা হচ্ছে ব্যর্থ আর একটা হচ্ছে সফল। এই কাজ সম্পাদন করার ক্ষেত্রে ব্যর্থ লোক কী করে? ব্যর্থ হওয়ার জন্য যে যে কাজ করতে ইচ্ছা করে, আসল কাজ বাদ দিয়ে অন্যান্য যা যা করতে ইচ্ছা করে তাই করে। সফল ব্যক্তিরও এরকম ব্যর্থ ব্যক্তির যা যা করতে ইচ্ছা করে, সফল ব্যক্তিরও ওই সকল কাজ করতে ইচ্ছা করে, ওই সকল কিছু করতে ইচ্ছা করে, কিন্তু সেটা করে না। সে যে কাজের জন্য সে নিযুক্ত হয়েছে সেই কাজটাই করে, কিন্তু মন অন্য কিছু করতে চায় কিন্তু করে না। এই হচ্ছে বিষয়। ধরেন ব্যর্থ ব্যক্তির বৃষ্টি আসছে, এত বৃষ্টির মধ্যে কি অফিসে যাওয়া যায়? আজকের অফিসে যাব না, সে অফিসে যায় না। সফল ব্যক্তির সকালবেলায় ঘন বৃষ্টি দেখে মনে হয় ইস, এত বৃষ্টির মধ্যে ভিজে কি যাওয়া যায়? অফিসে যদি না যাওয়া যায় তো কত ভালো হইতো। তারও যাইতে ইচ্ছা করে না, কিন্তু সর্বশেষে বলে না, অফিসে না গেলে তো কাজ হবে না। সবশেষে আবার ছাতা টাতা নিয়ে অফিসে, জুতা হাতে নিয়ে, প্যান্ট হাঁটু পর্যন্ত মোড়াইয়ে আবার সে অফিসেই চলে আসে। কথা কি ক্লিয়ার? শীতের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কম্বলের মধ্যে থাকতে ইচ্ছা করে। আহা হা, কি সুন্দর মজা কম্বলের মধ্যে থাকা শীতের মধ্যে। রাইট কিনা? সকাল 10টা বাজে তো সকাল হয় না,
কই এত শীত, কুয়াশা, একটু খুলে দেখে জানলা দেখি রোদ উঠছে কিনা। কয় না, আজকে রাত দুপুর 3টার সময় বা বিকেল 3টার সময় রোদ উঠবে। তাহলে থাকে, আজকের অফিসে যাওয়ার দরকার নেই, কম্বলের মধ্যেই থাকি। থেকে থেকে দুপুর 1টা পর্যন্ত কম্বলের মধ্যে থাকে, কোনো মতো উঠে খাওয়া দাওয়া করে আবার কম্বলের মধ্যে ঢুকে টিভি দেখতেছে। আসল কাজ, তার যে আসল যে কাজ, যেখান থেকে ইনকাম আসবে, সেটা না করে কম্বলের মধ্যে ঘুমাইতে ইচ্ছা করছে এবং সে ঘুমাচ্ছে। সফল ব্যক্তিরও ওইরকম সকালবেলা ঘুমাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু সে সকালবেলা উঠেই নির্দিষ্ট সময়ের মধ্যেই সে অফিসে যাওয়ার জন্য কম্বল থেকে উঠে বের হয়ে রেডি হয়ে অফিসে চলে যাচ্ছে। তারও থাকতে ইচ্ছা করতেছিল, কিন্তু থাকে না, সে বের হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি স্যার? সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায়? অর্থাৎ ব্যর্থ ব্যক্তির ইনকাম করার জন্য যে কাজ, সেই কাজ না করে অন্যান্য যা কিছু করতে ইচ্ছা করে সেটাই করে, মন যা করতে ইচ্ছা করে সেটাই করে। এই জন্য সে কি হয়ে যায়? তার কাঙ্ক্ষিত কাজে সে ব্যর্থ হয়। সফল ব্যক্তিরও এর মতো সকল কিছু, এর যা যা করতে ইচ্ছা করে, ওরও মন তাহা যা করতে ইচ্ছা করে, কিন্তু মনে বলে এই করতে ইচ্ছা করলে কি পাবো না। কথা ক্লিয়ার? সে কাজে বের হয়ে যায় এবং সে কাজে সফল হয়। কি ক্লিয়ার? একসাথে কাজ শুরু করেছিলাম, তারা এখন কোথায়? অন্য কোথাও যে ঠিকই কাজ করা লাগতেছে, টিএনসিতে কাজ করতে ভালো লাগেনি, অন্য জায়গাতে তাবেদারি ঠিকই করতে হচ্ছে, বরং করোনার কারণে চাকরিও চলে গেছে অনেকের। আর আল্লাহর রহমতে এই করোনার সময় আমার র্যাঙ্ক পরিবর্তন হয়েছে, ইনকামের লেভেল বাড়ছে, কমে নাই, আলহামদুলিল্লাহ। রাইট কিনা? তাহলে ব্যর্থ এবং সফল ব্যক্তির মধ্যে পার্থক্য দেখছেন? ওদের ধৈর্য ছিল না, এই জন্য ধৈর্য হারা হয়ে চলে গেছে। আর আমি ধৈর্য ধারণ করেছিলাম। এখন আমি গ্রিন জোনে প্রবেশ করেছি কিনা? স্থায়ী র্যাঙ্কে প্রবেশ করেছি। স্থায়ী র্যাঙ্কে প্রবেশ করলে টাইম মেকে টাইম বাড়ে না কমে? সারা ওয়ার্ল্ডের সেলসের কি কমিশন পাওয়া যায় কিনা? তাহলে টাইম মেকে টাইম কখনো আর জিরো হওয়ার সুযোগ আছে? লাইফের যে ফর্মুলা, টাইম ইন্টু রেট ইজ ইকুয়াল টু ভ্যালু। এই যে টাইম ইন্টু রেট ইজ ইকুয়াল টু ভ্যালু, যখন আপনি গ্লোবাল র্যাঙ্কে যাবেন তখন কি টাইম আর কখনো জিরো হবে? হবে না। একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাইম থাকবে, তার সাথে প্রত্যেকের রেট আছে, র্যাঙ্ক অনুযায়ী রেট আছে না নাই? টাইম ইন্টু রেট, তাহলে রেটও আছে, রাইট কিনা? তাহলে ভ্যালু আর থাকবে কিনা? কিন্তু অন্যান্য সেক্টরে এক সময় আপনার টাইম জিরো হবে কিনা? রেট যতই থাকুক না কেন, আপনার ভ্যালুও কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কারণ শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে সেটা কি হয়ে যায়? জিরো হয়ে যায় বা শূন্য হয়ে যায়, রাইট কিনা? তাহলে টিএনসিতে কাজ করতে করতে যখন গ্লোবাল র্যাঙ্কে যাবেন, টাইম ব্যাংকে কি আর টাইম কখনো জিরো হবে? আর রেট তো র্যাঙ্ক অনুযায়ী একটা থাকবেই, তো ভ্যালুও কখনো জিরো হবে না। লাইফের এই ফর্মুলা কি বুঝছি? কেন টিএনসিতে কাজ করি বুঝছি এবার? তাহলে এই জায়গাতে প্রবেশ করার জন্য টাইম ইন্টু রেট, এই যে টাইম কখনো জিরো না হওয়ার জন্য আপনাকে স্থায়ী র্যাঙ্কে যেতে হবে কিনা? স্থায়ী র্যাঙ্কটা হচ্ছে অনারারি র্যাঙ্ক, ব্রোঞ্জ লাইন, সিলভার লাইন থেকে শুরু, রাইট কিনা? এই যে ব্রোঞ্জ লাইন থেকে শুরু, ওই জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে 18 মাসের টাইম দেওয়া হয়েছে। এই 18 মাস আপনাকে ঠিকঠাক মতো ফাইট করতে হবে। এই 18 মাসে ধৈর্য হারা হলে চলবে, তাহলে আপনি ব্যর্থতার কাতার নাম লাগাইতে হবে। আর ধৈর্য থাকলে 18 মাস খালি ধৈর্য থাকলে হবে না, সাথে আরও 3টা জিনিস দেওয়াও লাগবে, রাইট কিনা? কিভাবে দিবেন? কিভাবে দিবেন? লাগাতার কনসিস্টেন্সির সাথে দিতে হবে। কনসিস্টেন্সি কি বুঝছেন তো? কনসিস্টেন্সি হচ্ছে আপনি কি 3 বেলা খাবার খান, প্রতিদিন ঘুমান, তাহলে আপনাকে প্রতিদিন কাজও করতে হবে। এটাই হচ্ছে কনসিস্টেন্সি। কি ক্লিয়ার? তাহলে আপনার খাবার যদি 3 বেলা খেয়ে থাকেন, প্রতিদিন যদি খাবার খেয়ে থাকেন, প্রতিদিন যদি আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে প্রতিদিন আপনাকে কাজও করতে হবে। এই ক্ষেত্রে কোনো অবহেলা চলবে না। কি ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। বুঝতে পারছি? সফল হবেন না ব্যর্থ হবেন? সফল হতে গেলে কি লাগবে? ধৈর্য থাকবে। 18 মাস পর্যন্ত ফাইট করার ধৈর্য থাকবে, কাজ করার ধৈর্য থাকবে, সিরিয়াস হইতে হবে, রাইট কিনা? মনের মধ্যে সন্দেহ রাখা যাবে না যে আমি নিজেই এখনো ইনকাম পাইনি, আরেকজনকে কেমন ইনকাম করার কথা বলি। কি ওরকম চিন্তা করলে চলবে? এটা হচ্ছে শয়তানি চিন্তা ভাবনা, মাথার মধ্যে শয়তান এসে বাসা বাঁধছে। কথা কি ক্লিয়ার? আমি এখন নিজে ইনকাম পাইনি, আরেকজনকে ইনকাম করার কথা কেমনে বলি? কত বড় শয়তানি চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকছে। একেবারে নিরেট
বুড়া শয়তান এসে ভর করছে। এত বড় শয়তান ভর করছে, এই চিন্তা যদি আপনি কারোর মধ্যে ঢোকে, সে এই বিজনেস আর করতে পারবেন না। সফলতার টিকি কেন, ফেসাও পাবেন না, কিচ্ছু পাবেন না। ভয়ঙ্কর শয়তান ভর করে, এই একটা প্রশ্ন। আমি নিজে এখনো কিছু করতে পারিনি। আপনি তো কাজই শুরু করেননি, নিজে কি করবেন? কাজ শুরু করছেন? কাজই তো শুরু করেন নাই। আপনার ট্রেনিংই শেষ হয় না, কাজই শুরু করেন নাই, আপনি বলতেছেন আমি নিজেও কিছু করতে পারি না, আগে কি করব? রাইট কিনা? গতকালকে সারাদিন বুঝাইছি, যদি টাইম ব্যাংকে টাইম বাড়াতে চান তাহলে সাব ডিলার লাগবে। আজ বলেন না আমি দিন আনি দিন খাওয়ার মতো টেম্পোরারি কাজ করব, তাহলে টিএনসিতে পিবি লাগবে। রাইট কিনা? সেলস করলেই হবে। সেলস কিভাবে করব? সেলসের উপরে আজকে কথা বলবো, কালকে কথা বলবো সেলসের উপরে। কি ক্লিয়ার? টিএনসিতে সেলস করেও ইনকাম করা যায়। একটা গোলামি করতে গেলেও, এই যে নিচে 6,500 টাকাটা দারোয়ানি চাকরি করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করতে হয় কিনা? আপনি যদি অন্য কোথাও একটা 12,000 টাকার বেতনে চাকরিও করতেন, সেখানে ডিউটি করা লাগতো কি লাগতো না? সিরিয়াসলি ডিউটি করা লাগতো কি লাগতো না? ও ওই জায়গায় ডিউটি করতে পারবো, টিএনসিতে এসে কাজ করতে গেলে ঝামেলা হয়। রাইট কিনা? এগুলো হচ্ছে শয়তানি চিন্তা ভাবনা। শয়তান ভর করে। কারণ কি? মানুষের সফলতা আটকানোর জন্য সব সময় শয়তান কাজ করে যায়। এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে শয়তান। রাইট কিনা? তো তোমার বান্দাকে কখনো সফল হতে দেবো না ভালো কাজে। আর ভালো কাজে সফল না হওয়ার জন্য ওর মনের মধ্যে যত শয়তানি চিন্তা ভাবনা ঢুকানোর প্রয়োজন সেটা ঢুকাই দিব। এখন যাত্রা খেলার কথা, যাত্রা দেখতে যাওয়ার কথা মনে হোক, দেখেন শয়তান খালি বলে তাড়াতাড়ি সেই জোশ। ঠিক না ভাই? ঠিক। নামাজ করার কথা বলেন, এখনই বলেন নামাজ, জোহরের নামাজ থাক, কালকে থেকে পড়িস, আজকে থেকে পড়া কি দরকার? দেখছেন নামাজ পড়লে যে জান্নাতে যাবেন, জান্নাতে আপনি যেতে দিবে না। শয়তান চ্যালেঞ্জ করছে, তোর বান্দাকে জান্নাতে একটাও ঢুকতে সব আমার দিকে নিয়ে আসবো, দেখি কেমনে পারিস। রাইট কিনা? তাহলে আপনি সফল হলে খুশি হবে কে? আর ব্যর্থ হলে খুশি হবে কে? আর ব্যর্থ হওয়ার জন্য মনের মধ্যে যত শয়তানি চিন্তা ভাবনা, যত ধরনের ব্যর্থ হওয়ার জন্য, দেখুন মানে মনের মধ্যে ঘুণ ঢুকানোর জন্য, ভিঙ্গার ঢুকানোর জন্য, আপনার কাজকে বাধাগ্রস্ত করার জন্য যত নেগেটিভ প্রশ্ন মনের মধ্যে উদয় হয়, এটা শয়তান ঢুকিয়ে দেয়। আমি যখন ইনকাম করিনি তখনও আমি ইনভাইট করেছি, কারণ ইনভাইট না করলে আমার সাব ডিলার বাড়বে কোত্থেকে? আজকে ইনকাম আমি করতেছি, আমার সাথে আরোগুলো কাজ ইনকাম করতেছে কিনা? আমার সাথে ইনকাম করতেছে না আমার ডিস্ট্রিবিউটররা? যাদেরকে আমি ইনভাইট করেছি তারা কি ইনকাম করতেছে না? আমি যখন ইনকাম শুরু করিনি তখনই তো তাদেরকে ইনভাইট করেছি। আজকে আমার বন্ধু 8 স্টার, আর মাত্র কয়েকটা পিভি ফর্ম পড়লেই 8 স্টার হয়ে যাবে। তাহলে আমি যখন ইনকাম শুরু করিনি তখন তো প্রথম তাকে ইনভাইট করছি, তো আমি তো নিজে ইনকাম করি, তাকে ইনভাইট করছি না? আজকে সে কোন অবস্থা আছে? 8 স্টার, তার নিচে 8 স্টার বের হয়ে গেছে রায়হান। তাহলে কি ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে? তাকে জিজ্ঞাসা করেন তো, এই ক্যামেরার সামনে নিয়ে এসে তাকে জিজ্ঞাসা ভালো আছে না খারাপ আছে? তাহলে ভালো করছি না খারাপ করছি? আপনি কি মনে হয় আপনি এখানে এসে খারাপ হয়েছে না ভালো হয়েছে? আপনি কি আপনার ক্যারিয়ার খুঁজে পাইছেন? মানুষ তো স্বপ্ন, বাংলাদেশের মানুষ তো স্বপ্ন দেখতে পারে না হতাশার কারণে। স্বপ্ন দেখতে বুকে সাহস লাগে স্যার, হ্যাডাম লাগে, যোগ্যতা লাগে। স্বপ্ন দেখতে যোগ্যতা লাগে। সবাই স্বপ্ন দেখতে পারে না, বিসিএস ক্যাডার হলেও স্বপ্ন দেখতে পারে না। স্বপ্ন দেখতে যোগ্যতা লাগে, স্বপ্ন দেখতে সাহস লাগে, বুকের পাটা থাকতে হয়। স্বপ্ন দেখতে হলে বুকের পাটা থাকতে হয়, যোগ্যতা লাগে, হ্যাডাম লাগে। সবাই স্বপ্ন দেখতে পারে না। নিজের স্বপ্ন দেখে আর 10 জনের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করি। আজকে স্বপ্ন পূরণ হচ্ছে কিনা? স্বপ্ন দেখেছিলাম ছোটবেলা যখন সিনেমা দেখতাম, নায়ক নায়িকারা সিঙ্গাপুরে নাচতো, আহারে এত সুন্দর দেশ, একবার যদি ঘুরে আসতে পারতাম। এই সিঙ্গাপুর ঘুরে বেরিয়েছিল একটা স্বপ্ন, পূরণ হয়েছে কি হয় নাই? টিএনসি এমন একটা প্রতিষ্ঠান, যেটা চাইবেন সেটাও পাইবেন, যেটা কোনোদিন প্রত্যাশা করেন নাই সেইটাও পাইবেন। এটা হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান। কথা কি ক্লিয়ার? আর এইরকম জায়গায় এসে মনের মধ্যে যখন উল্টাপাল্টা প্রশ্ন ঢুকছে, আপনার উপর খারাপ শয়তান ঢুকছে। এলাকার সবচেয়ে বড় শয়তান সর্দার ঢুকে গেছে। কারণ এই নর্মাল শয়তানটা আপনাকে হবে না। কারণ কি? নর্মাল শয়তানকে দূর করার জন্য শরীফুল ইসলাম তুহিনের মধ্যে লিডাররা আছে। হবে না রে, ওই জেলার সর্দারকে ঢুকাই দিচ্ছে আপনার ভিতরে। কথা কি বুঝাতে পারছি? শয়তানকে আউট করেন। আপনি এই অবস্থায় থেকে, এই যোগ্যতা থেকে একটা ভালো কর্ম নিয়ে এসে দেখান তো দেখি।
কিন্তু আপনি এই বয়সে এই সময়ে আপনি স্বপ্ন দেখতেছেন 36 মাসে কোটিপতি হব, রাইট কিনা? ড্রিম অ্যাসোসিয়েটসে 36 মাসে কোটিপতি হওয়া যায়, এরকম ফর্মুলা আমরা ডেভেলপ করেছি। কাজ তো একটাই করব, বিজয়ের ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে, ঠিক না ব্যাটে? সবাই টিএনসিতে বিজনেস করবে, আমরাও বিজনেস করবো, কিন্তু আমরা বিজনেস করবো 36 মাসে কোটি টাকা ইনকামও করবো। শুধু কি আমি করবো নাকি আমরা করব? আপনার মাধ্যমে আরো 2-4 জন আসবে, তারাও ইনকাম করবে 36 মাসে। আপনি আগে আসছেন, আগে কমপ্লিট করবেন, সে পরে আসবে, পরে কমপ্লিট করবে। 36 মাসে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো এরকম জায়গাতে আসছি, সেখানে তো খাটতে হবে। 30 বছরে মানুষ কোটি টাকা ইনকাম করতে সাহস পায় না, আপনি 3 বছরে করবেন, সেখানে সিরিয়াস হওয়া লাগবে না? সেখানে কি আঙ্গুল চুষলে হবে? ললিপপ চুষলে হবে? স্বাভাবিক চিন্তা করলে হবে? সাধারণের মতো চিন্তা করলে হবে? আপনাকে অসাধারণ চিন্তা করতে হবে, অসাধারণভাবে কাজ করতে হবে। 10 জন যেভাবে কাজ করে টিএনসিতে, তার চাইতে আপনাকে এক্সেপশনাল হয়ে 100 জনের চাইতে এক্সেপশনাল হয়ে কাজ করতে হবে বেশি। অন্য টিমের লোকজন 100 জন যা না করবে, আপনি তার চাইতে অনেক গুণ বেশি করবেন। ড্রিম অ্যাসোসিয়েটসের ফাইটার যেখানে দাঁড়াবে, সেখান থেকে লাইন তৈরি হয়। কথাই ক্লিয়ার? যেখানে দাঁড়াবে সেখান থেকে লাইন তৈরি হবে। সেদিন একটা ট্রেনিং প্রোগ্রামে সবাই দেখলো, একটা প্রশ্ন করতেছে, যে প্রশ্নের উত্তর আমার ডিস্ট্রিবিউটরদের ওগুলো প্রশ্ন ছিল না, খালি প্রশ্ন করতেছে, হাই রে কপাল কপাল। আমি শেষ পর্যন্ত লিখেছি গলার দড়ি দেন। একজন 7 স্টার ডিস্ট্রিবিউটর যে প্রশ্ন করতেছে, তাতে তার গলার দড়ি দেওয়ার উপায় আছে? ওই জন্য আমি লিখে দিয়েছিলাম কমেন্টে, গলার দড়ি দেন, গলায় দড়ি দেন। এই প্রশ্ন করার সাথে গলার দড়ি দিয়ে মরা ভালো আপনার। আর আমার ডিস্ট্রিবিউটর 7 স্টার না স্যার, জন্মগ্রহণ করার আগে যে ট্রেনিং পায়, তাতেই তো সে নূরে চুরোটা ডিমের মধ্যে থেকে, রাইট কিনা? আর বের হওয়ার পরে তো কি ঘটনা ঘটবে তাহলে বুঝতেই পারতেছেন। কি ক্লিয়ার? এখনো তো ডিমের মধ্যে আছেন, তাতেই অবস্থা। এখনই জি স্যার, ইয়েস স্যার গর্জন কি, আর মাসখানিক পরে কি ঘটনা ঘটবে তাহলে? কি ক্লিয়ার? 7 স্টার 8 স্টার হয়ে যায়, সফল ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্যই বোঝে না, সফলতার টুলসই চেনে না। আপনি সেটা চিনতেছেন, তাহলে আপনার সফলতা আসবে না, কার সফলতা আসবে? 36 মাসে আপনি কোটিপতি হবেন না কি কোটিপতি হবে? টিএনসিতে 36 মাসের আগেও কোটিপতি হওয়া যায়, কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড একটা হিসাব ধরেছি, এর মধ্যেই আপনি কোটিপতি। কাজ করব কি করব না? সিরিয়াস হবে কি হবে না? কি ঘরের মধ্যে আঙ্গুল চুষলে হবে? স্বাভাবিক চিন্তা করলে হবে? স্বাভাবিক কাজ করলে হবে? আমরা একটু এক্সেপশনাল হয়ে কাজ করতে চাই, কারণ পকেটে ইনকাম ঢুকাইতে হবে, রাইট আর রং? সো আমাদেরকে সিরিয়াস হইতে হবে। লাইফের ফর্মুলা কি বুঝছেন? টিএনসিতে টাইম ব্যাকে টাইম জিরো না করার সুযোগ আছে না নাই? টাইম ব্যাকে টাইম কখনোই জিরো হবে না, এরকম সুযোগ আছে কি নাই? আছে। এটা কি আমরা সবাই বুঝছি? গ্লোবাল র্যাঙ্কে গেলে যেটা হয়, এটা কি বুঝছি? গ্লোবাল র্যাঙ্কে গেলে কখনো টাইম ব্যাকে টাইম জিরো হবে না, আপনার ভ্যালুও কখনো জিরো হবে না। এই কারণে টিএনসিতে কাজ করি স্যার। সেই জায়গাতে আমি আসতে পেরেছি, জায়গা পেয়েছি, কিন্তু আমার সাথে যারা শুরু করেছিল অনেকে কিন্তু হাল ছেড়ে দিয়েছে। আজকে তারা কি করতেছে? 15,000 টাকা বেতনে চাকরি করে। কেউ কেউ শেষে কি করতেছে জানেন? সব কিছু সঞ্চিত সম্পদ খেয়ে, লস টস খাইয়ে এখন এলাকাতে যে পুকুরে পোনা ছেড়েছে। কি ছেড়েছে? মাছের চাষ যে করে তাকে কি হওয়া লাগে? জাল্লা। আঞ্চলিক ভাষায় বলতে হবে, জাল্লা সাজা লাগবে, রাইট কিনা? জাল্লা না হলে মাছের চাষ করতে পারবে না, মুরগি না হলে মুরগি চাষ করতে পারবে না, গরু না সাজলে গরু চাষ করতে পারবে, গরু পালন করতে পারবে না, ঠিক না ঠিক? গরুর মতোই হওয়া লাগবে। গরু ছাড়বে আরো খালি পরিষ্কার করবে, রাইট কিনা? গরু যদি বিয়ায় ওই রাত্রে ঘুমিয়ে শেষ, বউ ছেলের কাছে আর যাওয়া লাগবে না, গরুর বাছুরের সাথে রাত কাটানো লাগবে। সারা রাতে কি ব্যান হয়, কি ব্যান হয়, 4 লাখ টাকা দিয়ে গরু কিনছি, ঠিক না ভাই? ঠিক। ঝুঁকি আছে না নাই? টেনশন আছে না নাই? পুকুরে মাছ ছাড়ে দিছে 2 লাখ টাকার। বলেন তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? গ্যাসের বড়ি কিনে নিয়ে যাচ্ছে, কয়েকদিন আগে শত্রুতামি করে একটা সর মারে সোজা কর্ম, সর মারতে চাইছো না? আচ্ছা ঠিক আছে, 15 টাকাতে একটা গ্যাসের বড়ি কিনে নিয়ে এসে গান গাচ্ছে, এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো, কয়ে ঠুস করে ফেলে দিয়ে চলে গেল। সকালবেলা এখন পুকুরেলা এসে দেখতেছে সব মাছ খেলে ভাসতেছে। খবর হয়ে গেছে না যায় নাই? আচ্ছা বলেন তো, এরকম ঝুঁকি আছে না নাই? ওকে ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতে পারে? এই জন্য রাত 2টার সময় টর্চ নিয়ে এসে খালি খোঁজে, ঠিক না ঠিক? জ্বালা সাজা লাগে কিনা? শীত নাই, গরম নাই,
পুকুরের সাথে থাকা লাগে, ঠিক না ব্যাঠিক? তিন শীতে ওই রকম কি জালা সাজা লাগে, গরু সাজা লাগে, মুরগি সাজা লাগে? তিন শীতে এখন লকডাউন, সেই জন্য এইরকম লকডাউন যখনই খুলে যাবে দেখবেন আমাদের ছুটের বুটের দেখলে মানুষ চেয়ে থাকবে, রাইট কিনা? আমাদের গেট আপ সেট আপ দেখে বলবে যে এইরকম হওয়া লাগবে, তার না হলে চলতেছে না, ঠিক না ব্যাঠিক? আপনি হবেন 10টা 20টা ছেলে রোল মডেল, তারা আপনাকে দেখে স্টাইল করবে, আপনার মতো লাইফ স্টাইল মেনটেন করতে চাইবে, আপনার সাথে আসতে চাইবে, কারণ আপনার সাথে আসলে বিদেশ ভ্রমণ করা যায়, আপনার সাথে আসলে পকেটে মাল ঢোকে, রাইট কিনা? আপনার সাথে আসলে লাইফ স্টাইল সুন্দর করা যায়, আপনি হবেন রোল মডেল। খেলা তো এখনো শুরুই হয়নি স্যার, হবে কয়েকদিন পর থেকে, ঠিক না ব্যাঠিক? আর এই জন্য ট্রেনিং চলতেছে, কি ক্লিয়ার? তাহলে আমরা সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য বুঝছি তো, ক্লিয়ারলি বুঝছি তো? সঠিক জায়গা পাইছি, সঠিক মতো কাজ করতে হবে, তাহলে সফলতা কেন আসবে না? সফলতা কেন আসবে না, রাইট কিনা? অবশ্যই আসবে, কিন্তু ব্যর্থতার মধ্যে দিয়ে সফলতা আসে। ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। কারণ এই পৃথিবীতে কোনো ব্যক্তি ব্যর্থতা না গ্রহণ করে, ব্যর্থতার স্বাদ না নিয়ে সফলতার স্বাদ পায়নি, ঠিক না ব্যাঠিক? আগে ব্যর্থতার স্বাদ পেয়েছে, তারপরে সফলতার স্বাদ পেয়েছে। কোনো খেলোয়াড় প্রথম বলে যাই ছক্কা মারতে পারে নাই, দুই একটা এক্সেপশন দৈবা, সেটা হয়তো হঠাৎ করে ব্যাটেবল হয়ে গেছে, কিন্তু সে তো ওই দিনই তো ব্যাট করা শুরু করেনি, সে তো অনেক আগে থেকে প্র্যাকটিস করা শুরু করছে, রাইট কিনা? যেদিন প্র্যাকটিস করা শুরু করেছিল সেদিন কি প্রথম বলে কি ছক্কা মারতে পারছিল? পারে নাই, তার মানে প্রথমবার সে ব্যর্থ হয়েছিল। আপনাকে যদি ডিম খাড়া করতে দিই, আপনি ডিম খাড়া করতে পারবেন, এটা সত্য। অনেকবার চেষ্টা করার পরে সফল হবেন আপনি, কিন্তু প্রথমবারেই আপনি ডিম খাড়া হবে না। তার মানে কি, এই যে ডিম খাড়া হলো, আপনি সফল হইলেন, কিন্তু এই সফলতা কি ব্যর্থতার মধ্য দিয়ে আসছে কিনা? ব্যর্থ হইতে 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 একসময় সে ডিম খাড়া হবে, আপনি সফল হয়ে যাবেন, কারণ আপনি ডিম খাড়া করতে চাইছেন। ডিম খাড়া করতে পারলেই আপনি সফল। ডিম খাড়া করতে পারলেন, আপনি সফল হয়ে গেলেন, কিন্তু প্রথমবারই হয়েছে নাকি অনেকগুলো ব্যর্থতা গ্রহণ করার পরে? অনেকবার ব্যর্থ হওয়ার পরে, কিন্তু চেষ্টা আপনি থামেন নাই, চেষ্টা অব্যাহত রেখেছেন, রাইট কিনা? আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনি কেন সফল হবেন না? কেন হবেন না? হোয়াই? আপনি সফল হয়েছেন 2 বার, যখন আপনি বোঝেন নাই তখনই সফল হয়েছেন, আর এখন বুঝতে পারেন, এখন সফল হবেন না কেন? সফল হয়েছেন 2 বার। নাম্বার 1, যখন আপনি মায়ের পেটে ছিলেন তখনই আপনি সফল হয়ে গেছেন। কোটি কোটি শুক্রাণুর দৌড় প্রতিযোগিতায় আপনি ফার্স্ট হয়েছেন। প্রথম শুক্রাণু যে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে, সেই জায়গাটার মধ্যে ঢুকছে, আর সেই ব্যক্তি হচ্ছেন আমি, আপনি। তাহলে ওই মায়ের পেটে থাকতেই কিন্তু আমরা প্রথম দৌড়ে সফল হয়েছি, রাইট কিনা? এবার মায়ের পেট থেকে বের হওয়ার পরে যখন আপনি হামাগুড়ি দিচ্ছিলেন, এখান থেকে খাড়া হওয়া শিখছেন, তখন খাড়া হওয়ার সময় থরাস করে পড়ে গেছেন। একবার পড়ে যাওয়ার পরে যদি বলতেন এইভাবে পড়ে গেলে আর ওঠা যায় না, আপনি যদি খালি বলতেন আর উঠবো না, আজকে আর হাঁটতে পারতেন না, সারা জীবনের জন্য আপনি কিন্তু একেবারে ওই জায়গাতেই বসে যাইতেন, রাইট কিনা? কিন্তু যতবার পড়ছেন ততবারই আবার দেয়াল ধরে খাড়া হওয়ার চেষ্টা করছেন, ঠিক না ভাই? ঠিক। তখনই টেবিল ধরে খাড়া হওয়ার চেষ্টা করছেন, আবার থরাস করে পড়ে গেছেন, আবার ওঠার চেষ্টা করছেন, আবার পড়ে গেছেন, আবার ওঠার চেষ্টা করছেন, আবার পড়ে গেছেন, আবার ওঠার চেষ্টা করছেন। যতবার পড়ছেন ততবার আপনি ওঠার চেষ্টা করছেন, আর এই চেষ্টা আপনি অব্যাহত রেখেছেন, বন্ধ করেন নাই, যে কারণে আজকে আপনি হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, খাড়া হইতে পারেন, ঠিক না? যখন আপনি বোঝেন নাই তখনই আপনি চেষ্টা অব্যাহত রাখেন, চেষ্টা ছাড়েন নাই, হাল ছাড়েন নাই, যে কারণে আজকে দাঁড়াতে পারছেন। সেই সময় যদি খালি একবার পড়ে যাওয়ার পর বলতেন আমি আর খাড়া হব না, তাহলে আজকে আর দাঁড়াতেও পারতেন না, ঠিক না ভাই? ঠিক। ফিক্সড হয়ে যেত পা, আর হইতো না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সেই সময় আপনি অব্যাহত রাখছেন, যতবার পড়ছেন ততবার আপনি অ্যাটেম্প নিছেন খাড়া হওয়ার, ঠিক না ভাই? ঠিক। আর আজকে এক পায়ের উপরে খাড়া হয়ে থাকতে পারেন, ঠিক না ভাই? ঠিক। হালতে পারেন, কত কি করতে পারেন। তাহলে এখন তো আপনি বোঝেন, এখন আপনি চেষ্টা হাল ছাড়েন কেন? এখন আপনি চেষ্টা করতে হাল ছাড়েন কেন? এখন আপনি কেন কাজ করতে যে হাল ছাড়েন? আপনি এখন কেন ধৈর্য হারা হয়ে যান? এখন তো আপনি বোঝেন, যখন বোঝেন নাই তখনই আপনি হাল ছাড়েন নাই, ধৈর্য হারা হন নাই। আর এখন বোঝার পরে আপনি এখন ধৈর্য হারা হন কেন? কারণ তখন শয়তান বাসা বাঁধে নাই, কারণ 7 বছর বয়স পর্যন্ত শয়তান বাসা বাঁধতে পারে না। যেই 7 বছর পার হতে শয়তান বাসা বাঁধছে, এখন শয়তানের সাথে বাধা দিচ্ছে, এখন আপনার ফাইট করতে হবে শয়তানের সাথে। যখনই কাজ করতে নেগেটিভিটি চলে আসবে তখনই আপনি আমার কাছে চলে আসবেন। কথা কি বুঝাতে পারছি? ট্রেনিং রুমে ঢুকে পড়বেন, শয়তানকে থেরাপি দিই আমরা,
ওদেরকে কেমোথেরাপি দিই। এই রুমটা হচ্ছে শয়তানকে কেমোথেরাপি দেওয়ার রুম। কথাই ক্লিয়ার? কারণ এখানে ঢুকলে সে ব্যর্থ হবে না, কি হবে? কারণ এখানকার আমাদের ওই শয়তানকে আমরা থেরাপি দিই, আমাদেরকে থেরাপি দিই না, আমরা শয়তানকে থেরাপি দিই। রাইট কিনা? আসল কাম তো ওই জায়গায়। শয়তানকে আমরা ডিম দিব, রাইট আর রং? হ্যাঁ, রিমান্ডে নেব শয়তানকে, শয়তানকে আমাদের উপর বাসা বাঁধবে, আমরা রিমান্ডে নেব শয়তানকে। রাইট কিনা? শয়তানকে রিমান্ডে নিয়ে আমরা থেরাপি দিব। এই কেমনে সফলতা আটকাস? রাইট কিনা? তাহলে কি চেষ্টা অব্যাহত রাখবো না থেমে দিব? হাল ছেড়ে দিব নাকি হাল ধরে রাখবো? ধৈর্য থাকবে নাকি ধৈর্য হারা হব? ইয়েস, এবার সফলতাও আসবে। কথাই ক্লিয়ার স্যার? জীবনে 2 বার সফল হয়েছি না বুঝে, এইবার বুঝে সফল হব স্যার। আর বুঝে সফল হলে কি ঘটনা ঘটবে? যা হবার তা হবে। রাইট কিনা? শুধু খেলা হবে আর অন্যরা দেখবে, খেলা হবে আর অন্যরা দেখবে। রাইট কিনা? যারা টিটকারি করছে লাইফে, উপহাস করছে, তাদেরকে খেলা দেখাবো। তাদেরকে দেখানোর জন্য হলেও আমাকে সফল হইতে হবে। ইয়েস অর নো? যারা জীবনে টিটকারি করছে, উপহাস করছে, অবহেলা করছে, আপনাকে ইগনোর করছে, আপনাকে বলছে তিয়েনশি বাবু গাড়ি এতই সস্তা, নানামুখী মুখ চেটকে আপনাকে টিটকারি করছে না? কত মামা, কত খালু, কত বন্ধু, কত আত্মীয় স্বজন আপনার মুখ চেটকে টিটকারি করছে না? ওদেরকে দেখাইতে হবে না স্যার? দেখানোর জন্য তো বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। দেখানোর জন্য আপনাকে বলছে অনলি 3 ইয়ার্স। একটা সরকারের টার্ম 5 বছর, আপনাকে বলতেছি মাত্র 3 বছর। কোমর ঘুরাইতে 3 বছর শেষ হয়ে যায়। রাইট কিনা? এই 3 বছর ঠিক মতো করেন, কাজ করেন, কোটি টাকা ইনকাম করতে পারবেন। বলেন তো, আপনার কি 18 লাখ টাকা দিয়ে গাড়ি কেনার সামর্থ্য হবে না? 100% হবে। কি রাইট আর রং? এর মধ্যে কোম্পানি যদি আগেই প্রমোশন পলিসি দেয়, গাড়ির ফান্ডের কাজ করে গাড়ির ফান্ড অর্জন করলেই $30,000 যেটা পরে দিত সেটা আগে দিয়ে দিবে। যেমন আমাকে $5,000 দিয়েছে। কিভাবে? $30,000 থেকে $5,000 অ্যাডভান্স দিয়েছে। আমি যখন গাড়ি ফান্ড পাবো তখন আমাকে $25,000 দিবে। কি ক্লিয়ার? তাহলে $5,000 গাড়ি ফান্ড থেকে দিল। চাইলে কি $5,000 গাড়ি হবে না? সেকেন্ড হ্যান্ড হবে, কিন্তু কিনবো না। কিনলে কিনবো একেবারে ব্র্যান্ড নিউ। ঠিক না বা ঠিক? সেকেন্ড হ্যান্ড কিনবো কেন? কিনলে কিনবো ভালোটা। রাইট কিনা? অন্যজন ব্যবহার করে দিবে সেটা কেন নিব? ঠিক না বা ঠিক? কিনলে ড্রিম অ্যাসোসিয়েশন ফাইটার্সের স্বপ্ন তো ছোট ছোট না। ঠিক না বা ঠিক? তাহলে আমি যদি পুরাতন গাড়ি কিনি, আপনাদের মোটিভেশন কমে যাবে। এটা মানায় না তো, ড্রিম অ্যাসোসিয়েশনের সঙ্গে যায় না। রাইট কিনা? কে ক্লিয়ার? তাহলে খেলা হবে। তাহলে এটা সফল ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য ক্লিয়ার? অঙ্ক বুঝছি। সফল হওয়ার টুলস কি এবার কে ক্লিয়ার? হ্যাঁ, আরও কি কি টুলস লাগবে সেটা এখন বলতেছি। আর কি কি টুলস প্রয়োজন, সফল হওয়ার জন্য টুলস কি কি প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে। ইজ ইট ক্লিয়ার? আসেন এগুলো এখন ক্লিয়ার করব। দেখেন, সফল হইতে গেলে আমাদেরকে কিছু ধারাবাহিকতা মেনে কাজ করতে হবে। কি মেনে কাজ করতে হবে? কি মেনে কাজ করতে হবে? ধারাবাহিকতা মেনে কাজ করতে হবে। নাম্বার 1, কারণ ধারাবাহিকতা ছাড়া কোনো কাজই করা যায় না। আপনি নামাজ পড়বেন, অজু করতে হবে, অজুর মধ্যে ধারাবাহিকতা আছে কি নাই? পা আগে ধুলে হবে না? পা আগে ধুবো, মাথা মাসাও করবো, তারপর কবজি ধুবো, নাকে পানি দেবো, চোখে পানি দেবো, সব কাজ করলেই তো হয়েছে। কি হবে? রান্না করতে গেলেও কি লাগে? ধারাবাহিকতা লাগে। ঠিক না ভাই? ঠিক। আগে চাউল ধুবেন নাকি পানি দিয়ে, পরে বলবেন যে ভাত হওয়ার পরে ধুমুনি, তারপরে। তার মানে কি প্রত্যেকটা কাজে কি আছে? ধারাবাহিকতা আছে। পড়াশোনা করবেন, সেখানে ধারাবাহিকতা আছে। প্রত্যেকটা কাজে ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা মেনে আপনাকে কাজ করতে হবে। যারা ধারাবাহিকতা মানে না তাদের সফলতা আসে না, তারা ব্যর্থ হয়। গতকালকে বলেছিলাম, গোপনে গোপনে কি করছে? গাড়ি চালাচ্ছে, রাস্তায় গাড়ি তুলছে, অ্যাক্সিডেন্ট করছে। এখন কয় রাস্তা খারাপ, গাড়ি খারাপ, কোম্পানি খারাপ, সব খারাপ। সে হচ্ছে ধোয়া তুলছে, বা তার কোনো দোষ নাই। কিন্তু আসলে দোষ কি তার? আপনি ড্রাইভিং না শিখে রাস্তায় গাড়ি তুললেন কেন? এটাই আপনার অপরাধ। রাইট কিনা? টিএনসিতে গোপনে গোপনে কাজ শুরু করছে, কাজটা না শিখেই গোপনে গোপনে করা শুরু করছে। যেই ব্যর্থ হয়েছে আর কয় কি দুনিয়ার শ্রেষ্ঠ ভুল কাম করছি। রাইট কিনা? কিন্তু আমরা কি বলি? LEARN, লার্ন। লার্ন মানে কি?
শেখা। লার্নের মধ্যে কি লুকে আছে? আর্ন মানে কি? তাহলে উপার্জন করা, রাইট কিনা? তাহলে শেখার মধ্যে উপার্জন লুকে আছে, অথচ আমরা না শিখে উপার্জন করা শুরু করছি। সমস্যা ওই জায়গায়। আগে ড্রাইভিং শিখতে হবে, তারপরে গাড়ি চালাইতে হবে। ড্রাইভিং না শিখে গাড়ি চালাইলে কন্ট্রোল করতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হবে। তখন দোষ হবে রাস্তার। এখানে মোড় কেন? এই মোড়টা না থাকলেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় না। তো মোড় কেন? যত মোড়ই থাকুক, আপনার যদি কন্ট্রোলিং থাকে, 7 পাক হলেও তো পেঁচ দিয়ে আপনি যাবেন। পাহাড় দেখেন না ইউটিউবে, কত পাহাড়ের সাইড দিয়ে কি রাস্তা রে বাবা, দেখলে ভিডিও দেখলেই কলিজা শুকে যায়। আর বাস্তবে আর ওখানে গাড়ি চালায় কে? তারা তো চালাচ্ছে নাকি? কি ক্লিয়ার? তো আসেন, আমাদের যে জিনিসটা করতে হবে, ধারাবাহিকতা মেনে কাজ করতে হবে। এই ধারাবাহিকতাগুলো কী কী? প্রথম যে ধারাবাহিকতা, সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে, সেলফ চেঞ্জিং। তাহলে প্রথম টুলস কি? সেলফ চেঞ্জিং। SELF, সেলফ, CHANGING, সেলফ চেঞ্জিং। নিজেকে পরিবর্তন করতে হবে। এখন নিজের কি কি পরিবর্তন করতে হবে, এটার এখন উপধারাগুলো এখন বলি। কি ক্লিয়ার? নিজের কি কি পরিবর্তন, এগুলো আপনাকে আগে শিখতে হবে। তো নিজের কি কি পরিবর্তন? প্রথম নিজের পরিবর্তন হচ্ছে আগে আপনার প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। ঠিক না ব্যাঠিক? যে কোনো জিনিসই, কাপড় দেখতে ভালো লাগতেছে, তারপরে হাত দিয়ে দেখে সুতি না পলেস্টার, কিন্তু আগে দেখতে ভালো লাগতেছে কিনা। ও কাপড়টা তো সেই রকম, জামাটা সেই সুন্দর, হাত দিয়ে দেখে পলেস্টার, না এটা নেওয়া যাবে না। কিন্তু যদি ভালো লাগে, দেখতেও সুন্দর, কাপড়ও ভালো, ওয়াও চমৎকার, রাইট কিনা? তাহলে আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তাহলে আগে দেখতে আপনার কেমন লাগতেছে এটা আগে দেখতে হবে। তাহলে আপনি একটা গুড প্রফেশনে আসছেন, ভালো প্রফেশনে আসছেন, সেখানে আগে আপনাকে দেখতে ভালো হইতে হবে। আপনার মধ্যে গুন্ডে গুন্ডা ভাব, লাফাঙ্গা লাফাঙ্গা ভাব, সোরের মতো ভাব, পকেটমারের মতো ভাব, এরকম যদি আপনার যদি অবয়ব হয়, আপনার যদি অ্যাপিয়ারেন্স মানে আবেদন, বাহিরের যদি দৃশ্য মানে বাহিরের যদি লুকটা যদি এরকম হয়, দেখতে যদি হয়, তাহলে তো মানুষ আপনাকে প্রথম দেখাতেই বলবে এই লোকটা তো দেখতে অসুবিধাজনক মনে হচ্ছে। আমাদের কাজটা তো শেয়ারিং বা কথা বলবো, যে কোনো জায়গায় কথা বলে ওই মানুষটা যেন আমার কথা শোনে, এইরকম আমার ভিতরে আগে কি নিয়ে আসতে হবে? আমার লুকটাকে নিয়ে আসতে হবে। কি ক্লিয়ার? তাহলে প্রথম চেঞ্জিংয়ের মধ্যে কি নিয়ে আসতে হবে? আমার আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তাহলে আপনার প্রথমেই আমাকে যদি দেখে, প্রথম আমার দিকে মানুষ মুখের দিকে তাকায়। আগে কার দিকে তাকায়? আগে তাকাবে কার দিকে? মুখের দিকে তাকাবে। আগে মুখের দিকে তাকাবে। আসেন, আর মুখের দিকে তাকালে চুলের দিকে চোখ পড়বে, রাইট কিনা? তাহলে আপনাকে হেয়ার স্টাইল ঠিক করতে হবে কিনা বলেন? কে? হেয়ার স্টাইল ঠিক করতে হবে, রাইট? এরপরে আপনার ড্রেস, DRESS, ড্রেস দেখবে। আপনার পোশাক আশাক কীরকম, কাটা ফাটা কিনা, ঝাপসা কিনা, জিন্সের প্যান্ট পরে কি ভালো প্যান্ট কি করে কাটে সেরে নাকি? যে সেরা প্যান্ট পরে ওর মন মানসিকতাও কি সেরা, রাইট কিনা? যে ফাটা প্যান্ট পরে তার মন মানসিকতাও ফাটা, ঠিক না ব্যাঠিক? তাহলে সেরা ফাটা বললে হবে? গলার মধ্যে লাগাইছে, হাতের মধ্যে লাগাইছে, কানের মধ্যে লাগাইছে, ছেলে মানুষ কানের মধ্যে দুল লাগাইছে, এসব যদি কাজ হয় তাহলে কি এসব যদি পরে থাকে তাহলে কাজ হবে না? আপনাকে হইতে হবে ভদ্র মার্জিত পোশাক আশাকের অধিকারী। কোনটা? আপনার পোশাক আশাক হইতে হবে মার্জিত পোশাক, ভদ্র পোশাক, রাইট কিনা? তাহলে ভদ্র মার্জিত পোশাক হইতে হবে। তাহলে আপনার ড্রেসটা কিন্তু গুন্ডা মাস্তান মার্কা হলে চলবে না। ড্রেসটা হইতে হবে একজন ভদ্র জেন্টল পার্সনের মতো, একজন ভদ্র মানুষ যেরকম পোশাক পরে থাকে সেরকম পোশাক পরতে হবে। আপনার কর্মের সাথে পোশাকের মিল রয়েছে। যে নাপিতের কাজ করে তার গলার মধ্যে কি থাকে? ওই রান্না করার মতো একটা সামনে অ্যাপ্রন পরে, রাইট কিনা? এরপরে যে দেখবেন যে নার্সের কাজ করে তাদের একটা অ্যাপ্রন থাকে, রাইট কিনা? আর যারা বাবুর্চির কাজ করে তাদের দেখবেন যে লোকাল বাবুর্চি হলে ঘাড়ের মধ্যে একটা গামছা আর একটা হাতা, ঠিক না ব্যাঠিক? আর নাপিত হলে কাঁচি ছুরি লাগবে, রাইট কিনা? তাহলে যে যে কাজ করে তার জন্য দেখবেন পোশাক আশাক তার টুলসগুলো ওই রকমই, রাইট কিনা? কি রাইট? যারা রঙের কাজ করে তারা কি প্যান্ট শার্ট পরে এরকম করে যে রঙের কাজ করতে পারবে? তাদের পোশাক আলাদা এবং ওই পোশাকে দেবেন খালি বিভিন্ন রঙের চক্র পকর ফোটা, রাইট কিনা?
তো রঙের কাজ করতে গেলে তো এরকম পোশাক আশাক টাই টুই পরে তো যেতে পারবে না, যেতে পারবে? তাহলে রঙের কাজ করতে গেলে তাকে ওই পোশাক পরতে হবে, কারণ প্রতিদিন তার গায়ে রং ভরে, রাইট? তাহলে যে কাজ করবে, যে কাজ করবে তাকে ওই ধরনের পোশাকও পরতে হবে, রাইট কি না? তো টিএনসি কাজ কি এর রং করার মতো কাজ? কনস্ট্রাকশন বিল্ডিংয়ের লেবারের কাজ? নাপিদের কাজ? বাবুর্চির কাজ? এটা একটা স্মার্ট কাজ, রাইট কি না? এটা ইন্টারন্যাশনাল স্মার্ট কাজ। মার্কেটিং মানে কি ইন্টারন্যাশনাল একটা স্মার্ট কাজ, রাইট কি না? যারা বিড়ি বিক্রি করে তাদের দেখবেন ক্লিন শেপ, প্যান্ট শার্ট পরে যেভাবে তারা একটা ব্যাগ নিয়ে ঘোরে, বেতন 15,000, 12,000, 15,000 টাকা বেতনের জন্য। একটা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ 18,000 টাকা, 15,000 টাকা, 18,000 টাকা বেতনের জন্য যা দেখেন রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত ডাক্তারের চেম্বারের সামনে চাতক পাখির মতো দাঁড়ায় থাকে, চেয়ে থাকে। ওখানেই তার কখন ডাক্তার একটু সময় দিবে দেখা করার জন্য, সে জায়গায় বসে আছে, দাঁড়ায় আছে। ঠিক না ভাই? ঠিক। কে কেমন হয়ে থাকে? মনে হচ্ছে একটু আগে শেপ টেপ করে আসছে, রাইট কি না? সব সময় খালি বাবু হয়ে থাকে। কি হয়ে থাকে? সব সময় বাবু হয়ে থাকে। কথা কি ক্লিয়ার? তাহলে আপনাকে কি একটা ইন্টারন্যাশনাল একটা প্রফেশনে আছেন, সেখানে আপনার গেট আপ সেট আপ হচ্ছে উলমা ঝুলমা, তাহলে হবে? এখানেও আপনার গেট আপ সেট আপ হইতে হবে আগে স্মার্ট। কি হইতে হবে? স্মার্ট। তাহলে হেয়ার স্টাইল ঠিক করতে হবে, ড্রেস ঠিক করতে হবে। ড্রেসের মধ্যে আসেন, এখানেও অনেক কিছু বিষয় আছে। এমন কোনো কালারের শার্ট পরা যাবে না খালি দূর থেকে চেনা যায়, রাইট কি না? কি এটাও বুঝতে হবে আপনাকে, পোশাকের কালারের পর্যন্ত আপনাকে কি করতে হবে, খেয়াল করতে হবে কি কালারের পোশাক পরতেছেন। আবার কোনো একটা স্কুলের ড্রেস পরা যাবে না, বুঝতেছেন যে এখানে স্কুলের ড্রেস, এইটা স্কুলের ড্রেসের পোশাক পরলে হবে? নাপিতের পোশাক পরলে হবে? তাহলে হবে না। আপনাকে একটা মার্জিত কর্পোরেট কালারের ড্রেস বেছে নিতে হবে। 2-3টা পরলে আপনি 2-3টা কালারে নেবেন, একটু কর্পোরেট কালার নেবেন। কথা কি ক্লিয়ার? যে কালারগুলো সর্বজন স্বীকৃত, সব জায়গায় চলে। কি ক্লিয়ার? তাহলে এগুলো খেয়াল করতে হবে। মাঝে মাঝে কিছু কালার থাকে বাঙ্গি কালার, খালি লাইটের মতো জ্বলে, নাকি? এটা পরা যাবে? আবার আসেন টাই পরে, এই যে এখানে গলার থেকে এইটুক, পেট থেকে এইটুকু দেখা যায়, এইটুক ফাঁকা, গলার থেকে এইটুক টাই ঝুলতেছে, আর নিচেরটা এত বড় বের হয়ে গেছে, সেটা কী করবে? পেঁচায় পেঁচায় টাইয়ের নিচে থুয়ে দিছে, এরকম কয়েকটা ভাঁজ হয়ে যে আসে টাইয়ের নিচে, এটা বোঝা যায়। কি ক্লিয়ার? তা টাই যে পড়ছে, এটাও যে কেমনে পড়তে হয়, টাইয়ের যে একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, এতটুকু পর্যন্ত ঝুলে থাকতে হবে, এইটাও বোঝে না, ভিতরে প্যাঁচ লাগাই রাখছে, রাইট কি না? তাহলে এই যে বিষয়গুলো দেখবেন এইরকম করে টাই পরে থাকলে হবে। আবার জুতা এক কালারের, বেল্ট আরেক কালারের। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এদিকে খেয়াল করতে হবে কি না? এই তো ড্রেসের দিকেও, ড্রেস পরলেই না, সে ড্রেসটা প্রপারলি পরছেন কিনা সেটাও খেয়াল করতে হবে। কি ক্লিয়ার? এবার আসেন, ব্লেজার পরছেন লাগরা, জুতা কি লাগরা। আমি তো জুতা পায়ে তুলে দিছিলাম। একজন এরকম আমাদের একজন ছিল, নুরুল ইসলাম, ফিডার, লিডার না, এটা হচ্ছে ফিডার। ব্লেজার পরছে, টাই পরছে, একেবারে মানে ব্লেজার কমপ্লিট সেট পরছে, পরে এটা লাগরা পরে আসছে। তার আমি এটা দেখছি, দেখে কী করছি, যে তার ওখানে দাঁড়াইছি, ঠিক পায়ের উপরে জুতো তুলে দিছি, ভিড়ের মধ্যে তুলে দিছি, দাঁড়াইছি পুরো এক পা, মানে এই পাও তুলে দিছি, দিয়ে দাঁড়াচ্ছি, ই করে উঠছে, চিল্লে উঠছে, ই করে উঠছে, এই কী হয়েছে, কী হয়েছে, এই পা তুলে দিয়েছেন, সরি 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 এ ভাই এটা কী করছেন, এটা কি ভাই, কী পড়ছেন আপনি, পা তুলে দিয়েছি সরি ভাই, কিন্তু এটা কি করছেন আপনি? আমি তো আগেই দেখছি, ওই জন্য যা পাহাড়টা তুলে দিচ্ছি, কারণ ইস্যুতে তুলতে হবে। কি ক্লিয়ার? কি করা যাবে? মান সম্মান থাকবে? থাকবে না। তাহলে সিস্টেমে আমাকে সব কিছু করতে হবে, রাইট কি না? এখন লকডাউন, আমরা সবাই নর্মালভাবে আসি, কোনো প্রবলেম নাই, কিন্তু 11 তারিখ থেকে লকডাউন খুলে যাবে, তখন আমরা কি করব? আমরা সবাই প্রত্যেকে ফুল গেট আপ সেট আপে চলে আসবো, রাইট কি না? ওকে, তাহলে ড্রেস কোড ঠিক করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে? এরপরে আমার একটা ব্যাগ থাকতে হবে। আপনি যে কর্ম করেন তার প্রমাণ কি? কর্ম যে করেন তার প্রমাণ কি? একটা ব্যাগ থাকতে হবে। একটা ব্যাংকের ম্যানেজার, তারও ব্যাগ থাকে।
বড় বড় কর্পোরেট বড় বড় ব্যাংকের যারা ম্যানেজার তাদেরও কি থাকে? ব্যাগ থাকে। তাহলে আপনার ব্যাগ থাকবে না কেন? আপনারও ব্যাগ থাকবে, কিন্তু ব্যাগ লাফাঙ্গা মার্কা ব্যাগ নিলে হবে না, ব্যাগের মধ্যে মার্জিত ভাব আছে। ইদানিং আবার দেখে একেবারে 6 দিকে হ্যান্ডেল, অত হ্যান্ডেল আমার দরকার নেই তো, এত হ্যান্ডেল আমি কী করি? হ্যান্ডেল ভিতরে গোছায় রাখতে রাখতে ব্যাগ ভরে গেছে, দুটো জিনিস না রাখতে এত বড় মোটা হয়ে গেছে, দেখতে আরও খারাপ লাগে, রাইট কি না? তাহলে আমার ওইরকম ব্যাগ নেওয়ার দরকার নাই। আমার আগের দিনেও এরকম চমৎকার হাতলওয়ালা ঘাড়ের মধ্যে নিতে পারলেই হয়েছে। মোটর সাইকেলও চালান যায় ঘরের মধ্যে ব্যাগ নিয়ে, রাইট কি না? সাইডে ঝুলাই দিব, মোটর সাইকেল চালাবো, হয়ে গেল। কি ক্লিয়ার? তাহলে ব্যাগ কেনার ক্ষেত্রেও আমাকে অফিসিয়াল ব্যাগ নিতে হবে, সুন্দর গেট আপ সেট আপওয়ালা ব্যাগ নিতে হবে, যাতে দেখে বোঝা যায় এই লোকটা অফিসিয়ালি কোনো একটা কাজ করে। কারণ ব্যাগ দেখে বোঝা যায় তার কর্ম কেমন। কথা কি ক্লিয়ার? ব্যাগ দেখে বোঝা যায়। আপনি হুজুর পাঞ্জাবি পরে নো প্রবলেম, ব্যাগ যদি থাকে তাহলে বুঝবে এই লোকটা কোনো একটা প্রফেশনে আছে, কোনো একটা কর্মের মধ্যে আছে, রাইট আর রং? তাহলে ব্যাগ লাগবে কি লাগবে না? তাহলে ব্যাগ লাগবে, একটা অফিস ব্যাগ লাগবে। কথা কি ক্লিয়ার? তাহলে অফিস ব্যাগ লাগবে কি না? তাহলে অফিস ব্যাগ লাগবে, কি ক্লিয়ার? এরপরে আসেন, এরপরে যেটা দরকার, এগুলো তো লাগলো বাহিরের অবয়ব, এবার ভিতরেরটা দরকার না? সেলফ চেঞ্জিং এর ভিতরেরটা কি? ভিতরেরটা হচ্ছে ATTUDE, কি লাগবে? অ্যাটিটিউড লাগবে। শুধু পোশাক সুন্দর করলে হবে না, ব্যবহার কুত্তের মতো, জানোয়ারের মতো, তাহলে তো হবে না। আপনার ব্যবহারটা হইতে হবে মানুষের মতো, দ্যাট ইজ অ্যাটিটিউড, রাইট আর রং? তাহলে ওপরের গেট আপ যেমন সুন্দর, আপনার ভিতর থেকে যখন ব্যবহারটাও সুন্দর আসবে, তখন একটা মানুষের ধারণাই চেঞ্জ হয়ে যাবে আপনাকে নিয়ে। ওয়াও, এই ছেলেকে কিছুদিন আগে দেখছিলাম একরকম, এখন এত বড় পরিবর্তন। এবার চিন্তা করবে, এই ছেলের সাথে যদি একটা কর্ম আমার ছেলে নিয়ে যাওয়া যায়, তো দেখি তো এই ছেলে একটা কথা বলি তো কাজ হয় কি না। এবার বলে, বাবা তোমার সাথে আমার ছেলেটাকে নেওয়া যায় না বাবা, একটা সুযোগ দেওয়া যায় না বাবা, ঠিক না ভাই? ঠিক। আমি সেমিনারে বলি, নাপিত যদি কাস্টমারের কাছে না যেয়ে থাকে, দর্জি যদি কাস্টমারের কাছে না যেয়ে থাকে, অ্যাডভোকেট যদি তার ক্লায়েন্টের কাছে না যেয়ে থাকে, ডাক্তার যদি রোগীর কাছে না যেয়ে থাকে, আমরা কেন যাব? মানুষ আমাদেরকে ডেকে নিবে, মানুষ আমাদের কাছে ইনভাইট চেয়ে নিবে। তাহলে আমাকে কি করতে হবে? আমার আগে সেলফ চেঞ্জিং নিয়ে আসতে হবে। প্রবলেম হচ্ছে এই জায়গায় ঠিক করি না, সব করার চেষ্টা করি, কাজ হবে কেমনে? ধারাবাহিকতা তো প্রথম ধাপ, আমি তো 1 নম্বর ধাপ না কথা বলতেছি, আরও তো মেলাগুলো, আরও 8টা 9টা ধাপ আছে। এই কয়েকদিন তো আমি এগুলো ধাপ নিয়ে কথা বলবো। রায়ান এসের, শাহজামাল এসে আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, প্র্যাকটিস করাবে, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে। কিন্তু আমি যেটা বলবো, আমি সাকসেস রুলস, সাকসেস টুলস, এগুলো নিয়ে কথা বলবো আমি কয়েকদিন। কথা কি ক্লিয়ার? তাহলে কি করতে হবে বুঝতে পেরেছি সবাই? অ্যাটিটিউড ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? কি ঠিক করতে হবে? অ্যাটিটিউড ঠিক করতে হবে। দিস ইজ সেলফ চেঞ্জিং। একদিকে পোশাক আশাক, হেয়ার স্টাইল, ওকে, তার সাথে আপনি অ্যাটিটিউড। অ্যাটিটিউড নিয়ে অনেক কথা বলেছি আমরা। ড্রিম অ্যাসোসিয়েটসের ডিস্ট্রিবিউটরদের অ্যাটিটিউডের অভাব নাই, অ্যাটিটিউডের উপর প্রচুর ট্রেনিং হয়েছে, রাইট কি না? তাহলে অ্যাটিটিউডের উপর আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এটাকে চর্চা করতে হবে। শুধু মুখে মুখে মনে মনে রাখলে চলবে না, এটাকে চর্চা করতে হবে। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। কথা কি ক্লিয়ার? রাগ প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু রাগ আছে, আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। তা নাহলে আবার অ্যাটিটিউড ঠিক থাকবে না, অ্যাটিটিউড নষ্ট হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? তাহলে সেলফ চেঞ্জিং এইটা প্রথম, কি সেলফ চেঞ্জিং, এটা একটা ধাপ গেল। কথা কি ক্লিয়ার? দ্বিতীয় যে টুলস লাগবে সেটা হচ্ছে ট্রেনিং। কি লাগবে? ট্রেনিং। কি লাগবে? ট্রেনিং ডিপার্টমেন্টে ঢোকার আগে এগুলো ঠিক করতে হবে। কারণ কোনো একটা ঔষধ কোম্পানিতে আপনি চাকরি করবেন, 1 মাস চাকরি করার আগে 1 মাস আগে ট্রেনিং করায়। অ্যাপয়েন্টমেন্ট লেটার কমপ্লিট হওয়ার আগে 1 মাস আগে কি করায়? 1 মাস ট্রেনিং করায়। সেখানে কি উলমা জুলমা হয়ে গেলে চলে নাকি? টাই টুই পরে ভদ্র হয়ে ঢোকা লাগে। কোনটা? কমপ্লিট ভদ্র হয়ে একদম টাই টুই পরে শেপ টেপ করে আপনাকে একদম যাইতে হয়, ঠিক না ব্যাঠিক? তাহলে ট্রেনিংয়ের আগে নিজেকে ঠিক করতে হয়, নিজের লুকিং ঠিক করতে হয়। বুঝাইতে পারছি? তাহলে এখানেও আপনার প্রথম ধাপ কি? প্রথম ধারাবাহিকতার প্রথম ধাপ কি? এবার আসেন দ্বিতীয় ধাপ হচ্ছে
ট্রেনিং, TRAINING, রাইট কি না? TRAINI, ট্রেনিং। ট্রেনিং লাগবে, ট্রেনিং ছাড়া কাজ করতে পারবেন না। নেটওয়ার্ক মার্কেটিংয়ের ট্রেনিংগুলো একটু আলাদা। গতানুগতিক স্বাভাবিক যে ট্রেনিংগুলো সাধারণ মানুষগুলো করে থাকে, নেটওয়ার্ক মার্কেটিংয়ের ট্রেনিং তার থেকে একটু আলাদা। এই ট্রেনিংগুলোর কি কি আইটেমের ট্রেনিং, এই ট্রেনিংগুলো কেমন, আমি এগুলো নিয়ে কথা বলবো এই কয়েকদিন। দ্বিতীয় ধাপ ট্রেনিং, কতগুলো ট্রেনিং আপনার থাকতে হবে, কি আইটেমের উপর ট্রেনিং থাকতে হবে, প্রত্যেকটা ধাপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কাজ হবে না কেন? শুধু শুনলে হবে না, আমল করতে হবে। শুধু শুনলে হবে না, কি করতে হবে? আমল করতে হবে। পারবো সবাই আমল করতে? শুধু শুনবো সাথে আমল করবো না, তা হবে না, তা হবে না। শুনলে আমল করতে হবে, আপনাকে মানতে হবে এগুলো। তাহলে দেখবেন আপনার সফলতা আপনার কেউ আটকাতে পারবে না। সফলতা ছিনিয়ে আসবে আপনার কাছে, ছুটে আসবে আপনার কাছে। কি বুঝতে পারছি? তাহলে কি করতে হবে? ট্রেনিং। এই জায়গাতে জ্বর ধরে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে, এই জায়গায় এসে কি ধরে? গায়ের জ্বর আসে, ট্রেনিংয়ে আসতে চায় না। ট্রেনিংয়ে আসলেও কথা শুনতে ভালো লাগে না, একই কথা বারবার শুনতে ভালো লাগে না, একই কথা শুনতে ভালো লাগে না। তাহলে যে ভালো ক্রিকেট খেলোয়াড়, লিওনেল মেসি একজন প্রতিষ্ঠিত খেলোয়াড়, এমবাপে, নেইমার এরা প্রতিষ্ঠিত খেলোয়াড়, তাহলে প্রতিদিন প্র্যাকটিস করে কেন? ব্যায়াম করে কেন? এক্সারসাইজ করে কেন? মেসির কি খেলা শেখানো লাগবে? পায়ের মাপ কি নতুন করে আবার শেখা লাগে? ওর পায়ের মাপ গোল পোস্টের পেছন থেকে বল মারে গোল দিছে, এরকম রেকর্ডও আছে। একটা ইউটিউবে ভিডিও দেখছি, চারিপাশ থেকে সে বল কিক করে গোল করতেছে, সর্বশেষ গোল পোস্টের পিছন থেকে বল মারছে, বল ওই পাশে পড়ে উল্টো দিকে ঘুরে ঘুরে গোল পোস্টের মধ্যে ঢুকতেছে। একটা টিভি চ্যানেলে লিওনেল মেসির পরীক্ষা, উপরে অনেক উপরে কি আছে, সিরিয়াল বাই সিরিয়াল, মানে কি বল মেরে মেরে ছবি, একটা করে বল মারবে, ওটা ঘুরে যাবে, ঘুরে গেলে কি হবে? ওই ছবিটা উল্টা দিকে আসবে, এসে চমৎকার ছবি হবে। তাহলে এই বলগুলো মারতে হবে সিরিয়াল বাই সিরিয়াল, প্রত্যেকটা বল মারতেছে সিরিয়াল বাই সিরিয়াল। তাহলে পায়ের কি মাপ হলে সিরিয়াল বাই সিরিয়াল বল মেরে এটাকে কি করা যায়? তো লিওনেল মেসির কি আপনার শেখানোর দরকার আছে বল মায়া? তাহলে সে প্র্যাকটিস করে কেন? সেম বল সেম খেলা প্রতিদিন প্র্যাকটিস করে কেন? আর আপনার একই কথা শুনতে বিরক্ত লাগে, একই কথা প্রতিদিন শুনতেছি, আরে এটাই আপনার প্র্যাকটিস। একজন ক্রিকেট খেলোয়াড় ডেইলি বল প্র্যাকটিস করে, ডেইলি ব্যাটিং প্র্যাকটিস করে, ডেইলি ফিল্ডিং প্র্যাকটিস করে, একই জিনিস ডেইলি, একই বল ডেইলি, সে করে কেন? সে প্রতিষ্ঠিত সফল হইতে গেলে তাকে ওই জিনিসটা, একই জিনিস বারবার করতে হবে। লিওনেল মেসি, নেইমার এরা হচ্ছে ভালো খেলোয়াড়, তারপরেও তারা প্র্যাকটিস ডেইলি করে কেন? তারা কি খেলা জানে না? প্র্যাকটিস করে কেন? প্র্যাকটিস করতে হয় তাই করে, এটা নিয়ম, সফলতার নিয়ম। ধারাবাহিকতা থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না, রাইট কি না? তাহলে প্র্যাকটিস না থাকলে হবে না, প্র্যাকটিস থাকতে হবে। একটা প্র্যাকটিস মানুষকে, একটা পারফেক্ট প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে তোলে। যত বেশি অনুশীলন করবে তত বেশি সে ধারালো হয়ে যাবে, সে তত ভালো খেলোয়াড় হবে, রাইট কি না? তাহলে আপনি এখানেও তো আপনাকে প্র্যাকটিস করতে হবে, সে প্র্যাকটিসটা হচ্ছে ট্রেনিং। ট্রেনিংয়ে থাকতে অ্যালার্জি ধরে, অ্যালার্জি ধরলে চলবে না, তো ট্রেনিংয়ে এসে অবহেলা করলে চলবে না, ট্রেনিং ঠিক মতো করতে হবে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছি? এই ট্রেনিংগুলো কী কী হবে এটা নিয়ে কালকে কথা হবে। তাহলে আপাতত আমরা সেলস নিয়ে আজকে কথা বলার সুযোগ হচ্ছে না, সময় হচ্ছে না, আমরা কালকে কথা বলবো। প্রত্যেক দিনই আমাদের এটা লোড হবে, মানে রেকর্ড হবে, এটা আমাদের ইউটিউবে যাবে, সবাই পাবে না, এটা শুধুমাত্র ড্রিম অ্যাসোসিয়েটসের ফাইটার্সরা পাবে। কথা কি ক্লিয়ার? তবে আজকে এ পর্যন্তই। তাহলে আজকে আমরা সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য দেখেছি। সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছি? তাহলে আমরা কি ব্যর্থ হব না সফল হব? সফল হতে গেলে কি লাগবে? ধৈর্য লাগবে। ব্যর্থ ব্যক্তি যেটা দেয় আমরাও সেটা তো দিচ্ছি, কিন্তু একটা বাড়তি জিনিস লাগবে, সেটার নাম কি? ধৈর্য। তাহলে ব্যর্থ ব্যক্তির ব্যর্থ হওয়ার জন্য যেটা করতে ইচ্ছা করে ওরা ওটাই করে, কাজ করে না। সফল ব্যক্তিরও ওর মতোই ওই সকল জিনিস করতে ইচ্ছা করে, কিন্তু ওটা করে না, তার যেটা কাজ সেটা করে। তাহলে আমরা কি সেটা করতে পারবো? চেষ্টা অব্যাহত রাখবো নাকি ছেড়ে দেব? ছোট
ছোটবেলা থাকতেই তো আপনি চেষ্টা অব্যাহত রাখছেন, চেষ্টা বন্ধ করেন না, তাহলে এখন চেষ্টা বন্ধ করবেন কেন? রাইট কিনা? তাহলে আমরা এই ছোটবেলার ওই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের এখন বুঝমান অবস্থায় আমরা ওই শিক্ষাটা কাজে লাগাবো, চেষ্টা অব্যাহত রাখবো। ব্যর্থতা ছাড়া সফলতা আসে না। যত ব্যর্থই হই না কেন, ব্যর্থতার মধ্য দিয়ে আমরা সফলতা ছিনিয়ে নিয়ে আসবো। রাইট? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী